দেওয়ানি কার্যবিধি 1908 বার কাউন্সিল পরীক্ষা এবং জুডিশিয়ারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেওয়ানি কার্যবিধি থেকে এমন কিছু এমসিকিউ দেখব যেগুলো সব রকম পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ এবং এই মৌলিক বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আপনারা ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন কিংবা অডিও করে আপনার অবসরেও শুনতে পারেন। এতে করে আপনার দেওয়ানি কার্যবিধির এই মৌলিক এমসিকিউগুলো জানতে, বুঝতে এবং আয়ত্তে রাখতে খুবই সুবিধা হবে। কোন আইনটি দেওয়ানি বা দেওয়ানি প্রকৃতির মামলার কার্যপ্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য হয়? দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 কবে প্রণীত হয়? 21শে মার্চ 1908। এবং আমাদের এর সাথে আরেকটি বিষয় মনে রাখতে হবে, দেওয়ানি কার্যবিধি আইনটি 1908 সালের 5 নং আইন। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 কোন তারিখ থেকে বাংলাদেশে কার্যকর হয়? 1 জানুয়ারি 1909। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 মোট কতটি ধারা আছে? 158টি ধারা আছে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 কতটি অধ্যায় আছে? 11টি অধ্যায় আছে। সর্বপ্রথম কত সালে দেওয়ানি কার্যবিধি প্রণয়ন করা হয়? 1859 সালে। কোন আইনের অধীনে প্রতিকারের জন্য দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 মামলা দায়ের করা হয়? চুক্তি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সম্পত্তি হস্তান্তর আইন। মূলত এই আইনগুলো দেওয়ানি প্রকৃতির মামলা নিয়ে আলোচনা করে এবং দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অধীনে মামলাগুলো করা হয়। নিম্নের কোন আইনের অধীনে অধিকার বলবতের জন্য দেওয়ানি মামলা করা যায় না? সাক্ষ্য আইন, পেনাল কোড, ফৌজদারি কার্যবিধি। অর্থাৎ এগুলোর অধীনে আমরা দেওয়ানি প্রকৃতির মামলা করতে পারি না। নিম্নের কোন আইনটি দেওয়ানি বিচার প্রক্রিয়ার সাথে জড়িত আইন? উত্তর, তামাদি আইন, সাক্ষ্য আইন। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 সম্পর্কে কোনটি সঠিক? এটি প্রতিকার বিষয়ক আইন, পদ্ধতিগত আইন, সাধারণ আইন। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 কতটি আদেশ আছে? 51টি আদেশ আছে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশসমূহ কোন তফসিলে উল্লেখ আছে? প্রথম তফসিল। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ ও ধারার বিধানের মধ্যে অসামঞ্জস্যতা বা কনফ্লিক্ট দেখা দিলে কোনটি প্রাধান্য পাবে? উত্তর হবে ধারা। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ ও বিধি সংশোধন করতে পারে সুপ্রিম কোর্ট। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারার বিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে? 122 ধারা। নিম্নের কোন বিধিটি দেওয়ানি প্রকৃতির মামলার বিচারের জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত? সিভিল রুলস অ্যান্ড অর্ডার্স। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 122 ধারার বিধান মতে সুপ্রিম কোর্টের বিধান প্রণয়ন সম্পর্কে কোনটি সঠিক? 123 ধারায় 6 সদস্যের কমিটি গঠিত হয়। কমিশনের সদস্য প্রধান বিচারপতি নিয়োগ দিবেন। সদস্যদের মধ্যে 3 জন হাইকোর্টের বিচারক হবেন। এর সবগুলোই সঠিক। দেওয়ানি মামলার ডিক্রি হল রায় এর কার্যকর অংশ। নিম্নের কোন মাধ্যমে আদালত মামলার পক্ষদের অধিকার চূড়ান্তভাবে নির্ণয় করে সিদ্ধান্ত প্রদান করে? ডিক্রি। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারায় বিভিন্ন শব্দের সংজ্ঞা প্রদান করা হয়েছে? 2 ধারায়। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারাতে ডিক্রির সংজ্ঞা প্রদান করা হয়েছে? 2-2। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারায় ডিক্রিদারের সংজ্ঞা প্রদান করা হয়েছে? 2-3। আদালতের ডিক্রি সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়? ডিক্রি ফৌজদারি মামলায় প্রদান করা হয়। আদালতের সকল সিদ্ধান্তই ডিক্রি, কোনো ডিক্রি জারিযোগ্য নয়। এর সবগুলোই সঠিক। নিম্নের কোনটি ডিক্রি নয়? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ। নিম্নের কোনটি আদালতের ডিক্রি? অপশনের সবগুলোই সঠিক। আর্জি প্রত্যাখ্যান ও আদালতের প্রত্যাবর্তনের আদেশ হল আদালতের কোন প্রকার ডিক্রি? রায়ের পূর্বে প্রদত্ত প্রতিকার। বিষয়টি আমাদের মনে রাখা জরুরি। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারায় আদালত প্রত্যাবর্তনের ডিক্রি
প্রদান করতে পারে 144 ধারায়। ডিক্রি সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক? আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত, ডিক্রি দুই প্রকার, এর সবগুলোই সঠিক। আদালতের ডিক্রিকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? ডিক্রি প্রদানের পরের কার্যক্রমের ভিত্তিতে। নিম্নের কোন মামলায় আদালত প্রথমে প্রাথমিক এবং পরে চূড়ান্ত ডিক্রি প্রদান করে? বিভাগ বন্টন ও মানি স্যুট। চূড়ান্ত ডিক্রির জন্য আবেদনের তামাদি কত দিন? তামাদি নেই। আদালতের ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? আপিল, রিভিশন ও রিভিউ। আদালত কর্তৃক যার অনুকূলে কোনো ডিক্রি বা জারিযোগ্য আদেশ প্রদান করা হয় তাকে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1980 এর অধীনে কি বলা হয়? ডিক্রিদার। আদালত কর্তৃক যার প্রতিকূলে কোনো ডিক্রি বা জারিযোগ্য আদেশ প্রদান করা হয় তাকে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1980 এর অধীনে কি বলা হয়? ডিক্রিদায়িক। রায় এর সংজ্ঞা প্রদান করা হয়েছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1980 এর কত ধারায়? 2 এর 9 ধারায়। সাক্ষ্য শেষ হওয়ার কতদিনের মধ্যে আদালত রায় ঘোষণা করে? 7 দিন। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1980 এর 2 ধারায় কত উপধারায় আদেশের সংজ্ঞা প্রদান করা হয়েছে? 14। ডিক্রি ব্যতীত দেওয়ানি আদালত কর্তৃক প্রদেয় সকল আনুষ্ঠানিক সিদ্ধান্ত হল আদেশ। ডিক্রি বা আদেশের সমর্থনে আদালত যে বিবৃতি প্রদান করে তাকে বলা হয় রায়। কোন মামলার রায়ে আদেশ থাকে? কৃষি জমির অগ্রক্রয় মামলায়, অকৃষি জমির অগ্রক্রয়ের মামলায়, একতরফা রায় ডিক্রি রদের মামলার রায়ে। অর্থাৎ এই রায়গুলোতে আদেশ থাকে। কোন মামলার রায়ে ডিক্রি থাকে? সত্য ঘোষণার মামলায়, বিভাগ বন্টন বা ক্ষতিপূরণের মামলায়, স্থাবর বা অস্থাবর সম্পত্তি উদ্ধারের মামলায়। নিম্নের কোনটি জারিযোগ্য আদেশ? কৃষি জমির অগ্রক্রয়ের আদেশ, অকৃষি জমির অগ্রক্রয়ের আদেশ। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1980 এর কত ধারায় জজ এর সংজ্ঞা প্রদান করা হয়েছে? 2 এর 8 ধারায়। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1980 অনুযায়ী জজ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? আদালত পরিচালনাকারী কর্মকর্তা, একজন সরকারি কর্মকর্তা, জারি মামলার বিচারক, এর সবগুলোই সঠিক। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1980 এর অধীনে দায়েরকৃত মামলা বিচারের জন্য কত প্রকার বিচারক আছে? 5 প্রকার বিচারক আছে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তিতে প্রতিনিধিত্ব করলে তাকে আইনের ভাষায় কি বলা হয়? বৈধ প্রতিনিধি। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1980 এর কত ধারায় বৈধ প্রতিনিধি সংজ্ঞা প্রদান করা হয়েছে? 2 এর 11 ধারায়। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1980 অনুযায়ী বৈধ প্রতিনিধি বলতে বোঝায় যে বা যারা মৃত ব্যক্তির সম্পত্তি পরিচালনা করে, প্রতিনিধি হিসেবে যার বিরুদ্ধে মামলা দায়ের করা যায়, প্রতিনিধি হিসেবে মামলা পরিচালনা করে। নিম্নের কোন ব্যক্তি বৈধ প্রতিনিধি হতে পারে? ওয়ারিশ, সেবায়েত বা আশ্রমের মহন্ত, উইলের নির্বাহক। বৈধ প্রতিনিধি মৃত ব্যক্তির দায় পরিশোধের ক্ষেত্রে কি পরিমাণ বাধ্য থাকে? যতটুকু সম্পত্তি সে প্রাপ্ত হয়েছে তার বেশি হবে না। বৈধ প্রতিনিধির কোন প্রকৃতির মামলায় তার পূর্ববর্তী কোনো দায় বর্তায় না? সকল মামলায় বর্তায়। অন্তর্বর্তীকালীন মুনাফার সংজ্ঞা প্রদান করা হয়েছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1980 এর কত ধারায়? 2 এর 12 ধারায়। অন্তর্বর্তীকালীন মুনাফা বলতে কোনটিকে বোঝায়? অর্জিত প্রকৃত মুনাফা, সুদসহ মুনাফা, স্বাভাবিক বুদ্ধিমত্তায় অর্জনযোগ্য স্বাভাবিক মুনাফা। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1980 অনুযায়ী নিম্নের কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফার অন্তর্ভুক্ত নয়? উন্নয়নের ফলে অর্জিত অতিরিক্ত মুনাফা। অন্তর্বর্তীকালীন মুনাফার কোন মামলায় দাবি করা যায়? অবৈধ দখল হতে উদ্ভূত যে কোনো মামলায়। অন্তর্বর্তীকালীন মুনাফা কোন প্রকৃতির? দেওয়ানি প্রতিকার, অতিরিক্ত প্রতিকার, অর্থ সংক্রান্ত বা ক্ষতিপূরণমূলক প্রতিকার। বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে যাতে পরীক্ষায় আসলে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি। অন্তর্বর্তীকালীন মুনাফার ক্ষেত্রে মামলার বাদীকে কোন বিষয় প্রমাণ করতে হয়? বাদীর বৈধ দখল ছিল, বিবাদী কর্তৃক অবৈধভাবে উচ্ছেদ, অন্তর্বর্তীকালীন মুনাফার পরিমাণ।
অন্তর্বর্তীকালীন মুনাফার দাবি করলে বাদীর কোনটি প্রমাণের প্রয়োজন নেই? বাদী সম্পত্তির মালিক। অন্তর্বর্তীকালীন মুনাফার কোন প্রকার মামলার সাথে প্রাসঙ্গিক হতে পারে? সত্ত্ব উদ্ধারের মামলায়, অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলায়, স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের মামলায় প্রাসঙ্গিক হতে পারে। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর কত ধারায় মামলা দায়ের করলে বাদী অন্তর্বর্তীকালীন মুনাফার দাবি করতে পারে? 8 ধারায়, 9 ধারায় এবং 10 ধারায়। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর কোন ধারার অতিরিক্ত প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ দাবি করা যায়? সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের মামলায়, দলিল বাতিলের মামলায়, দলিল রদের মামলায় আমরা প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ অতিরিক্ত দাবি করতে পারি। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন আদালতের ক্ষেত্রে প্রযোজ্য নয়? মোবাইল কোর্ট, ফৌজদারি আদালত, পারিবারিক আদালতের ক্ষেত্রে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 প্রযোজ্য নয়। রাজস্ব আদালত নিয়ে আলোকপাত করা হয়েছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারায়? উত্তর 5 ধারায়। দেওয়ানি আদালতের এখতিয়ার কত প্রকার? 3 প্রকার। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 6 ধারায় আদালতের কোন প্রকার এখতিয়ারের বিষয়ে আলোচনা করা হয়েছে? আর্থিক এখতিয়ারের বিষয়ে আলোচনা করা হয়েছে। দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 অনুযায়ী দেওয়ানি আদালত কত প্রকার? 5 প্রকার। দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর কত ধারায় দেওয়ানি আদালতের প্রকারভেদ উল্লেখ করা হয়েছে? 3 ধারায়। দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 অনুযায়ী 2টি দেওয়ানি আদালতের সমপরিমাণ বিচারিক এখতিয়ার আছে, জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ। যদিও এই বিষয়গুলো সরাসরি দেওয়ানি কার্যবিধির সাথে সম্পর্কিত নয়, তবুও আমাদের এই বিষয়গুলো জেনে রাখা উচিত। দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 অনুযায়ী কোন আদালতের আপিলের এখতিয়ার আছে কিন্তু রিভিশনের এখতিয়ার নেই? যুগ্ম জেলা জজ। দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 অনুযায়ী আপিল এখতিয়ার আছে কোন আদালতের? জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ। দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 অনুযায়ী অতিরিক্ত ও যুগ্ম জেলা জজ আদালতে আপিল বদলি ক্ষমতা জেলা জজের প্রশাসনিক ক্ষমতার অধীন। অর্থাৎ আপিল বদলির যে ক্ষমতা সেটি জেলা জজের একটি প্রশাসনিক ক্ষমতা। বিষয়বস্তুর উপর ভিত্তি করে আদালতের এখতিয়ার 2 প্রকার, একটি সাধারণ এখতিয়ার, অন্যটি হল বিশেষ এখতিয়ার। কোনো আদালতের বিষয়বস্তু এখতিয়ার না থাকলে মামলার ফলাফল কি? প্রতিকার আইন দ্বারা বারিত হবে, আরজি নাকচ হবে, খারিজ হবে। নিম্নের কোন বিষয়টি দেওয়ানি প্রকৃতির বিশেষ এখতিয়ার সম্পন্ন আদালত? পারিবারিক, অর্থঋণ এবং অর্পিত সম্পত্তি। নিম্নের কোনটি সাধারণ এখতিয়ার সম্পন্ন আদালতে দায়েরযোগ্য দেওয়ানি প্রকৃতির মামলা? ক্ষতিপূরণের মামলা, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর মামলা, বন্টন বা অগ্রক্রয়ের মামলা। কোন মামলার বিষয়বস্তু সম্পত্তি বা কোনো পদের অধিকার সম্পর্কিত হয় তাহলে উক্ত মামলাকে বলা হয় দেওয়ানি প্রকৃতির মামলা। অর্থাৎ দেওয়ানি প্রকৃতির মামলা হয় সম্পত্তি এবং পদের অধিকার বিষয়ে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারায় দেওয়ানি প্রকৃতির মামলার সংজ্ঞা বা দেওয়ানি মামলার বিষয়বস্তুর এখতিয়ার উল্লেখ করা হয়েছে? 9 ধারায়। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 9 ধারা অনুযায়ী কোনটি দেওয়ানি মামলার বিষয়বস্তু নয়? মানবাধিকার। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 9 ধারা অনুযায়ী দেওয়ানি প্রকৃতির বিষয়বস্তু কত প্রকার? উত্তর 2 প্রকার। কোন আদালতের বিষয়বস্তু এখতিয়ার না থাকলে মামলা দায়েরের ফলাফল কি? আরজি নাকচ। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 9 ধারায় কোন প্রকার এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে? বিষয়বস্তুগত এখতিয়ার। কাউকে দেওয়ানি আদালতের স্থানীয় এখতিয়ার নির্ধারণ বা পরিবর্তনের ক্ষমতা প্রদান করা হয়েছে দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 14 ধারায়। দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 14 ধারা অনুযায়ী দেওয়ানি আদালতের স্থানীয় এখতিয়ার নির্ধারণ ও আদালত প্রতিষ্ঠা করার ক্ষমতা প্রদান করা হয়েছে কাকে? সরকারকে। অর্থাৎ সরকার 14 ধারায় দেওয়ানি আদালতের স্থানীয় এখতিয়ার নির্ধারণ ও আদালত প্রতিষ্ঠা করতে পারে।
দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 14 ধারার বিধান অনুযায়ী দেওয়ানি আদালতের স্থানীয় এখতিয়ার নির্ধারণ ও আদালত প্রতিষ্ঠার ক্ষমতাকে কোন প্রকার ক্ষমতা বলা হয়? নির্বাহী ক্ষমতা। সহকারী জজের আর্থিক এখতিয়ার কত টাকা? 15 লক্ষ টাকা পর্যন্ত। সিনিয়র সহকারী জজ আদালতের সর্বোচ্চ আর্থিক এখতিয়ার কত? 25 লক্ষ টাকা। নিম্নের কোন আদালতে সাধারণ দেওয়ানি মামলার আদি এখতিয়ার নেই? জেলা জজ আদালত। নিম্নের কোনটি দেওয়ানি আদালতের এখতিয়ার বহির্ভূত বিষয়বস্তু নয়? পদের অধিকার সংক্রান্ত, সত্ত্ব সংক্রান্ত, দৈহিক ক্ষতিপূরণ সংক্রান্ত সবগুলোই দেওয়ানি আদালতের এখতিয়ারের মধ্যেই আছে। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কত ধারায় দৈহিক ও অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ আদায়ের জন্য দেওয়ানি মামলা দায়ের করা যায়? 9 ধারায়। দৈহিক ও অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের জন্য কোনো স্থানীয় এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হবে। বিবাদী যে স্থানীয় সীমার মধ্যে বসবাস করে, যে স্থানীয় সীমার মধ্যে মামলার কারণ উদ্ভব হয়, বিবাদী যে স্থানীয় সীমায় ব্যবসা করে, এর সবগুলোই। কোনো আদালতের স্থানীয় এখতিয়ার নিয়ে আপিল বা রিভিশনের পর্যায়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। 21 ধারায়। কোন আদালতের স্থানীয় এখতিয়ার না থাকলে উক্ত আদালতের রায়, ডিক্রি বা আদেশ বহাল থাকবে? কোন প্রকার এখতিয়ার না থাকলে আদালতের রায়, ডিক্রি বাতিল বা অকার্যকর হবে? বিষয়বস্তুগত এবং আর্থিক। কোনো আদালতের স্থানীয় এখতিয়ার না থাকলে মামলা দায়েরের ফলাফল কি? আর্জি ফেরত হবে। কোনো আদালতের বিষয়বস্তু এখতিয়ার না থাকলে মামলা দায়েরের ফলাফল আর্জি নাকচ, মামলা খারিজ, প্রতিকার আইন দ্বারা বারিত হবে। দেওয়ানি আদালতের এখতিয়ার বিবেচনা করে কোন আদালতে মামলা দায়ের করতে হবে? সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালতে। দেওয়ানি আদালতের বিশেষ এখতিয়ার নির্ধারণ করা হয় কোন আইন দ্বারা? বিশেষ দেওয়ানি আইন দ্বারা। দেওয়ানি আদালতের এখতিয়ার সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়? এখতিয়ার না থাকলে আর্জি নাকচ হবে। দেওয়ানি মামলা দায়েরের পর মামলা বদলি করার বিধান নিয়ে আলোচনা করা হয়েছে কোন ধারায়? 22, 23, 24 ধারায়। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 10 ধারাতে কোন নীতি নিয়ে আলোচনা করা হয়েছে? রেস সাব জুডিস। রেস সাব জুডিস নীতি অনুযায়ী পরে দায়েরকৃত দেওয়ানি মামলাটি স্থগিত থাকবে। কয়টি উপাদান থাকলে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 10 ধারার অধীনে মামলা স্থগিতের জন্য আবেদন করা যায়? 4টি। রেস সাব জুডিস নীতি অনুযায়ী নিম্নের কোন বক্তব্যটি সঠিক? মামলা চলাচলে বাধা সৃষ্টি করে। কোনো মামলা রেস সাব জুডিস নীতি দ্বারা বারিত হলে তা প্রমাণ করা যায় সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী? 40 ধারা অনুযায়ী। কোনো মামলা রেস সাব জুডিস নীতির অধীনে বিচার চলন বারিত হলে সাক্ষ্য